মাত্র 30 সেকেন্ডের মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। কালকে সেই ছবি আমরা দেখতে পেলাম। 244 জনকে নিয়ে বিমান ধাক্কা মারল এবং এই ঘটনায় অন্ততপক্ষে 265 জনের মৃত্যু। এই ঘটনার দায়ভার কার? কেন ঘটল এই ঘটনা? নানা বিশেষজ্ঞদের নানান মত। কেউ কেউ বলছে যে বিমানটির ভেতরে ইন্টারনাল অনেক সমস্যা থাকতে পারে, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। কেউ কেউ আবার বলছে যে বিমানটি যেই উচ্চতায় যাওয়ার কথা ছিল সেই উচ্চতায় সেটি আরোহণই করতে পারেনি। কেউ কেউ আবার নাশকতার ছক এমনটাও বলছেন। সেই বিষয়ে আজকের ডেস্ক ডিসকাশন শুরু করব। আমি একেবারে চলে আসবো আমাদের প্রতিনিধি সিঞ্জিনির কাছে। সিঞ্জিনি, এই যে বিমানটি শুরু থেকে তো কখনো 2011 থেকে যখন এই বিমানের যাত্রা যখন শুরু হয়েছে, কখনো কিন্তু এই ধরনের কোনো ঘটনা সামনে আসেনি। এইবারে এই ঘটনার পেছনে কারণটা কি মনে হচ্ছে? দেখো অনুষ্কা, তুমি যেটা বললে খুব ইম্পর্টেন্ট। প্রথমে যেটা মনে রাখতে হবে যে এই বিমানটা ছিল হচ্ছে বোয়িং 787, যেটা কিন্তু বোয়িং কোম্পানির এবং ড্রিম লাইনার বিমান। এবং এই ড্রিম লাইনার বিমানের কয়েকটা বিশেষত্ব আমি বলবো, যেটা এটা কিন্তু আধুনিক বৈশিষ্ট্যযুক্ত এবং যাত্রীদের সমস্ত সুবিধে দেওয়ার জন্য এই বিমানটা তৈরি হয়েছে। মানে এই বিমানটা কিন্তু সেই বিমান নয়, শুধুমাত্র যে সাধারণ যাত্রীরা এই বিমানে যাবে তা কিন্তু নয়। এই বিমান কিন্তু বিশেষ বিমান। যেমনটা জানা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বিজয় রূপানি, তিনি কিন্তু এই বিমানে ছিলেন। তার ফলে বুঝে নিতে হবে এই বিমান কতটা গুরুত্বপূর্ণ একটা বিমান। সেই রকম একটা বিমানে এত বড় সড়ো একটা দুর্ঘটনা, এটা কিন্তু হতাশাজনক যেমন, এবং পাশাপাশি এই ঘটনা কিন্তু রীতিমতো সাড়া জাগানো। মানে কেন ঘটলো এই ঘটনা, এটা কিন্তু নানান মহলের প্রশ্ন আসছে যে কেন ঘটলো, কেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হলো না। তার কারণ এই একই বিমান কিন্তু কিছুক্ষণ আগেই দিল্লি থেকে ফিরেছে, এবং সেই দিল্লি থেকে ফিরেছে তখন ওই বিমানে বেশ কিছু গোলযোগ ছিল। এমনটা আমরা সেই ভিডিও প্রকাশ্যে আসতে দেখেছি। এক যাত্রী ওই দিল্লি থেকে আহমেদাবাদ আসার সেই বিমানে বসে তিনি সেই যাত্রী কিন্তু ভিডিও করে সেইটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেই ভিডিও কিন্তু এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছেন। মানে তখনও তিনি জানতেন না যে এই একই বিমান দুর্ঘটনার মুখে পড়বে। তার ফলে ওই একই বিমান, তার মধ্যে যে অলরেডি কিছু গোলযোগ ছিল এটা কিন্তু প্রকাশ্যে। সেই যাত্রী বলছেন খুব অত্যন্ত ইন্টারেস্টিং, উনি ওই সময় দেখাচ্ছেন রীতিমতো ভিডিও করে যে দেখুন এখানে এসি কাজ করছে না। এখানে সামনে উনি বিভিন্ন জায়গায় ট্যাপ করে দেখাচ্ছেন যে এখানে কেবিন ক্রুদের ডাকার যে বাটনগুলো সেইগুলো প্রেস করে উনি দেখাচ্ছেন যে এগুলো কাজ করছে না। তার ফলে এতগুলো যান্ত্রিক গোলযোগ কিন্তু অলরেডি ছিল। তার ফলে এইগুলো যদি থাকে এটা বোঝাই যায় যে নিশ্চয়ই বড় সড়ো কোনো যান্ত্রিক গোলযোগ ছিল এই বিমানের মধ্যে, যার ফলে এই ঘটনাটা ঘটেছে। আমি একটা কথা এই ক্ষেত্রে বলবো, সিঞ্জিনির কথার প্রসঙ্গটাই নেই, যে 2017 সাল থেকে কিন্তু জানা যাচ্ছে যে লাগাতার সতর্ক করে গিয়েছেন ওই যেই বোয়িং সংস্থারই তৎকালীন কর্মী বার্নেট, এবং এই ধরনের কথা বলার পরে কিন্তু বার্নেটের রহস্য মৃত্যু হয়। সেই প্রসঙ্গও কিন্তু সামনে আসছে। এই যে প্রশ্ন এখানে, যে বার্নেটের এই সতর্ক বার্তার পরেও কিভাবে কেউ এইটার কোনোভাবে কোনো কর্ণপাত করা হলো না, কিভাবে বোয়িং সংস্থার এই যে বিমানটি তা দুর্ঘটনার কবলে পড়লো? কারণ আগে থেকে তো জানা যাচ্ছে যে বার্নেট এই বিষয়ে জানিয়েছিল তাদেরকে, তারপরে রহস্য মৃত্যু। সিঞ্জিনি, একদমই অনুষ্কা, দেখো এখানে অনেকেই হয়তো দুয়ে দুয়ে চার করতে পারেন বা অন্য রকম কোনো আশঙ্কা বা অন্যরকম কোনো সম্ভাবনার দিকে অঙ্গুলি নির্দেশ করতে পারেন। সেই সম্ভাবনা তো থেকেই যাচ্ছে অনুষ্কা। কিন্তু তাছাড়াও তুমি দেখো এই বিমানে যে যান্ত্রিক গোলযোগের কথা বলছিলাম, তার পাশাপাশি আরও একটা বিষয় কিন্তু আমরা ফেলে দিতে পারি না। সেটা হচ্ছে যে তুরস্কের সঙ্গে ভারতের এই সময়ের যে সম্পর্ক, তুরস্কের যে এভিয়েশন, সেলেবি এভিয়েশনের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কিন্তু সাম্প্রতিক সময়ে একটা জটিলতা তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু এয়ার ইন্ডিয়ার এই বিমান এয়ার ইন্ডিয়ার এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণের দায়িত্ব ছিল কিন্তু সেই সংস্থার, যারা কিনা তুরস্কের সঙ্গে সংযুক্ত। এবার ভারত চাইছিল তুরস্কের সঙ্গে এই অপারেশন সিন্দুরকে ঘিরে ভারত চাইছে তুরস্কের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করতে। তার ফলে কি দাঁড়াচ্ছে যে এই বিমানগুলোর পর্যবেক্ষণ বা
রক্ষণাবেক্ষণ করার প্রক্রিয়াটা কিন্তু প্রশ্নের মুখে। মানে আগে তুরস্কের এই সংস্থা এই বিমানের রক্ষণাবেক্ষণ করছিল, এখন সেটা কতখানি হয়েছে এই বিষয়টা কিন্তু প্রশ্নের মুখে থাকছে। তার ফলে এখন এটা বলতেই হয়, যেমনটা বলছিলাম যে যান্ত্রিক গোলযোগ ছিল কিনা, এবং এই যাত্রী দেখাচ্ছেন রীতিমতো যে এসি কাজ করছে না, এই বাটন প্রেস করলে ডাকা যাচ্ছে না কোনো কেবিন ক্রুদের, তার ফলে এই ঘটনাগুলো কিন্তু ছিল। এবার এই এত কিছুর পরেও টেক অফ করলো কেন, এই জবাব কিন্তু এয়ার ইন্ডিয়াকে দিতে হবে, এবং সেই জন্য কিন্তু মুখিয়ে রয়েছে সমস্ত মানুষ। অনুষ্কা, একেবারে সিঞ্জিনি, এটা তো অবশ্যই একটা বড় প্রশ্ন যে এই দায়ভার কার? এত যে গোলযোগের কথা, যান্ত্রিক ত্রুটি বা নানা রকমের তত্ত্ব সামনে আসছে, তার দায়ভার কার? আমি যদি ধরি যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা, তিনি তার মেয়ের সঙ্গে লন্ডনে দেখা করতে যাচ্ছিলেন, এরকম কিন্তু নানা কথা উঠে আসছে। কেউ হয়তো পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে, কেউ হয়তো পরিবারকে নিয়ে লন্ডনে যাচ্ছিলেন, যে এবার হয়তো একটা সুসময় এসছে, একসাথে থাকবে সবাই মিলে। এবং এছাড়াও কিন্তু হয়তো এটা কারোর প্রথম বিমানে ওঠা, নানান এক্সাইটমেন্ট, তার মধ্যে এমন দুর্ঘটনা, তার মধ্যে একজনের প্রাণও বেঁচে গেল অদ্ভুতভাবে। সে মৃত্যুঞ্জয়ী বিশ্বাস, অর্থাৎ বিশ্বাস কুমার। এই বিষয়ে আমি কথা বলবো শ্রীপর্ণার সাথে, যে শ্রীপর্ণা, যারা এই ফ্লাইটে উঠতে পারলো না সেই বিষয়ে কি জানা যাচ্ছে? একেবারে তুমি যে বললে না যে কি যে মৃত্যুঞ্জয়ী মানে মৃত্যুকে জয় করেছে, যে এমন এক ব্যক্তির ছবি উঠেছে যে বছর 40-এর, তিনি কিন্তু মৃত্যুকে জয় করেছেন। মানে অতজন যারা ফ্লাইটে ছিলেন তারা সকলেই কিন্তু আর বেঁচে নেই, তারা কিন্তু এই দুর্ঘটনায় মারা গেছেন, এবং জানিয়ে কিন্তু শোকের ছায়া গোটা পৃথিবীতে, গোটা দেশে রীতিমতো। কিন্তু একজন কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছেন। কিভাবে বেঁচেছেন, কী রকমভাবে বেঁচেছেন, কীভাবেই বা বেঁচেছেন, সেই নিয়ে কিন্তু একেবারে রীতিমতো একটা চাঞ্চল্যকর, একটা অলৌকিক ঘটনা বলা যায়। কিন্তু বলে না যদি যে ইউ কান্ট এবল টু এসকেপ ডেথ, মানে তুমি মৃত্যুকে কিন্তু এড়াতে পারো না। আর মৃত্যু যদি তোমার ভাগ্যে লেখা না থাকে তবে কিন্তু তুমি যেভাবেই হোক মৃত্যুকে কিন্তু তুমি ফাঁকি দিয়েই দেবে, কারণ মৃত্যু তোমার ভাগ্যে লেখা নেই। এবার দেখো অনুষ্কা, বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহুদূর। আমি যদি বিশ্বাস করি কোনো বিষয়, তাহলে সেই বিষয়ে কিন্তু আমি নানা মত, নানা কিছু পোষণ করতেই পারে। আবার যদি সেই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে এখন যুক্তিতর্ক করতে যাই, তো বিষয়টা অনেক দূর পর্যন্ত এগাতে পারে, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু এমনই কিন্তু মিরাক্কেল ঘটনা, এমনই কিন্তু ম্যাজিক্যাল ঘটনা কিন্তু যে ঘটছে না এমন না, এমন কিন্তু প্রচুর মিরাক্কেল ঘটনা আছে। তেমনই একটি মিরাক্কেল ঘটনা বলবো, যে একটি মেয়ের কথা, যে আমরা তো জানতে পেরেছি যে কুমার, যে বিশ্বাস কুমার, যে ও কিন্তু বেঁচে গেছে, তাই তো? ফ্লাইটে থেকেও কিন্তু 11A যে সিটে ছিল, এবং তার পাশে ইমার্জেন্সি এক্সিট দিয়ে লাফ মেরে সে কিন্তু আহত হয়েছেন, কিন্তু বেঁচে গেছেন। এবং একটি ফুটেজে দেখা যাচ্ছে যে রীতিমতো সে কিন্তু হেঁটে চলে উঠছে অ্যাম্বুলেন্সে। কিন্তু আরেকটা সুন্দর একটা ট্র্যাজিক ঘটনা বলবো, যে ঘটনা শুনলে কিন্তু রীতিমতো মনে হবে যে কি একেবারে অলৌকিক চিত্রধারা, এক মানে রীতিমতো হ্যাপেন্ডেড মিরাকেল। আমরা বহুজন আছি যারা আস্তিক, বহুজন আছি নাস্তিক, অনেকেই আমরা ঈশ্বরে বিশ্বাস করি, অনেকেই হয়তো করি না, কিন্তু যার যার ব্যক্তিগত মতামত সেটা। কিন্তু একটি মেয়ে, সেই মেয়েটি গন্তব্যে পাড়ি দিয়েছিল লন্ডনে, এবং ভারতে সে ঘুরতে এসেছিল, মানে কিছুদিনের সময় কাটাতে এসেছিল, এবং তারপরেই তার গন্তব্যে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই গন্তব্যে ফিরে যাওয়ার যে প্রসেস, মানে সে হয়তো সে বিমানটায় থাকতেও পারতো, কিন্তু মাত্র 10 মিনিটের জন্য সে ফ্লাইটটা মিস করে। আর সেই ফ্লাইটটা যে মিস করে, সেই ফ্লাইটটা মিস করার পরেই যে কিছুক্ষণ পরেই সে জানতে পারে যে টেক অফের কিছুক্ষণ পরেই ফ্লাইটটা ক্র্যাশ করেছে। এবং তারপরে সরাসরি যে কল রেকর্ড, সেই কল রেকর্ডে জানা যাচ্ছে যে সে একেবারেই বলছে যে কি যে আমি মাত্র 10 মিনিটের জন্য ফ্লাইটটা মিস করি, এবং এই যে 10 মিনিটের জন্য যে আমি ফ্লাইটটা মিস করি, এবং সেই যে সেটাই তার হতে পারতো কেবলমাত্র শেষ যাত্রা, গন্তব্যে তো পৌঁছানোই হতো না, বরং রীতিমতো সে আর থাকতোই না, এমন ঘটনা হতেই পারতো। কিন্তু ওই যে বলে যে ভাগ্যের চাকা রাখে হরি মারেকে, ঠিক এমনই একটা বিষয় যে রাখে হরি মারেকে। তোমার যদি এই পৃথিবীতে থাকার হয়, বা তোমার যদি পৃথিবীতে তোমার সময়সীমা যদি লিমিটেড থাকে, বা তোমার সময়সীমা যদি
যদি সেই সময় থাকে তবে কিন্তু যে কোনো শক্তি, যে কোনো কিছু মিরাক্কেল ঘটবেই। সেই মেয়েটি জানিয়েছে যে কি যে রীতিমতো যে আমরা কি করব জেনারেলি, ধরো অনুষ্কা তুমি আমি কোথাও যাচ্ছি এবং একটা ফ্লাইট বা আমাদের যেরকম রাস্তাঘাটে জ্যাম দেখতেই পাই আমরা, যে একটা জায়গায় এত জ্যাম, এমনকি আমাদের যে বলা যেতে কলকাতা 1 নম্বর এয়ারপোর্টের ওই জায়গাটায় এতটাই জ্যাম যে কোনো কোনো সময় আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টাও লেগে যায়। তো সেক্ষেত্রে তেমনই ওর হয়েছে যে ট্রাফিক, এবং সেই ট্রাফিকের জন্য কিন্তু 10 মিনিটের জন্য ফ্লাইটটা মিস করেছে। আমরা হলে কি করব, যে ফ্লাইটটা মিস হয়ে গেছে, আমরা প্রথমেই কি করব, প্যানিক করব, কান্নাকাটি শুরু করে দেবো। কিন্তু কিছু সময় বলে না যে কথায় আছে যে কিছু কিছু সময় কিছু গন্তব্যে আমরা পাড়ি দেই না আমাদেরই ভালোর জন্য। আমরা কোনো সময় কোনো ফ্লাইট ধরি না আমাদেরই ভালোর জন্য, কোনো ট্রেন আমাদের ছুটে যায় সেটাও কিন্তু আমাদেরই ভালোর জন্য। অপরদিকে আরেকটি কথা বলবো, যে রূপানী ছিলেন, তিনি কিন্তু যাচ্ছিলেন, তুমি বললে যে কি যে তার যে একটি নির্বাচনের যে প্রচার, সেই নির্বাচনের প্রচারের জন্য তার কিন্তু আগেই 5ই জুন যাওয়ার কথা ছিল, কিন্তু 5ই জুন তিনি পরিবারের সাথে যেতে পারেননি, কেবলমাত্র নির্বাচনী বিভিন্ন কাজকর্মের জন্য। সেজন্য তিনি 12 তারিখ যাচ্ছিলেন ফ্লাইটে করে লন্ডনে। এবার বিষয়টা কি, আমরা সকলেই নিজস্ব কিছু এথিক্স আছে, তোমারও কিছু আছে, আমারও কিছু আছে। কোনোদিন সোমবার হয়তো তুমিও নীল পরে আসো, আমি হয়তো সাদা পরে আসি, কারণ সেটা আমাদের বিশ্বাস, সেটা আমাদের যে আমাদের লাকি চার্ম, আমাদের লাকি নাম্বার, আমাদের লাকি কালার, লাকি পোশাক, সেটা সবার ব্যক্তিগতভাবে আলাদা আলাদা মতামত থাকে। তোমার কাছে একটা মতামত, আমার কাছে মতামত, তুমি হয়তো বিশ্বাস করতে পারো, আমি হয়তো বিশ্বাস নাই করতে পারি, কিন্তু আমরা বহু মানুষ আছি যারা নিউমেরিক্যাল নাম্বার, যে বিভিন্ন রকম সংখ্যা তথ্য, যে এই নাম্বার অনেককেই দেখা যাবে, কিন্তু দেখবে অনুষ্কা যে বিভিন্ন রকম ভিডিওতে দেখা যায় যারা ট্যারোট কার্ড রিডিং করে তারা কিন্তু প্রচুর নাম্বার হাতে লিখে রাখে বা বিভিন্ন গলায় লিখে রাখে, শরীরের বিভিন্ন পার্টে লিখে রাখে কিনা, জাস্ট ফর যে ওই নাম্বারসগুলো লাকি নাম্বার তাদের দিনটাকে স্মুথলি চালনা করবে, সুন্দর যাবে। এবং তেমনই কিন্তু মানে সেই বিষয়ে, সেই লিস্টে, সেই বিশ্বাসী মানুষের লিস্টেও ছিলেন রূপানী। সেই রূপানীর কাছে কিন্তু নাম্বার ছিল 1206, যে লাকি নাম্বার, সেটা কিন্তু সে 1206 মানত, এবং তার গাড়ি থেকে শুরু করে তার স্কুটার সব জায়গার নাম্বার প্লেটেই বড় বড় অক্ষরে ছাপা থাকতো সেই 12/6 সংখ্যাটি। কিন্তু কালকে ডেটটা একবার রিমাইন্ড করে দেখি, 12ই জুন, অর্থাৎ 12/6, এই 12/6 কিন্তু তিনি একেবারেই চলে গেলেন না ফেরার দেশে, আর তার ফেরা হলো না। মানে আমরা বলতেই পারি না যে কালকে কি হবে, পরের মুহূর্তে কি হবে, 10 মিনিট পর আমি থাকবো কি না, বা কালকে সকালে উঠে আমার সূর্য দেখা হবে কি না। মানে রীতিমতো 2025 এমনই একটি সাল, যেরকম আমরা ঘটনা দেখতে পাচ্ছি, যে কি কুম্ভ মেলায় পদপৃষ্ঠের ঘটনা থেকে শুরু করে, পেহেলগাঁও ঘটনা থেকে শুরু করে, যে আরসিবির যে উইন মার্চ, যে মিছিল, সেই মিছিলে পদপৃষ্ঠ হয়ে যাওয়ার ঘটনা, এবং তারপরে কালকে যেরকম দুঃখজনক ঘটনা, এই ঘটনাগুলো আমাদের একটাই শিক্ষা দেয়, জানো তো, যে লাইফ ইজ টু মাচ আনপ্রেডিক্টেবল। মানে এতটাই অনিশ্চিত জীবন, যে কালকে কি হবে, সন্ধ্যাবেলায় কি হবে, 10 মিনিট পর কি হবে, আমরা কিন্তু কিছুই জানি না। তেমনই একটি নিদর্শন কিন্তু আমরা পেলাম। একেবারে শ্রীপর্ণা, এই যে গোটা ঘটনায় সেখানে একেবারে শেষে তো আসছে নাশকতার তত্ত্ব। কিন্তু ঘটনা যাই ঘটে থাকুক না কেন, এই যে ঘটনা, তার ক্ষেত্রে কিন্তু গোটা দেশে যে আকাশপথ, সেই আকাশপথের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, তা হলো যে এর পাশাপাশি বিধানসভায় চলছে বাদল অধিবেশন, এবং সেখানে বিধানসভায় পরিষদীয় দল থেকে শেষবারের মতন চিঠি পেলেন এক তৃণমূল নেতাকেই। সেই তৃণমূল নেতা কী কারণে সেই চিঠি, সেই বিষয়ে বিশদে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছে নিবেদিতা। একদমই, চিঠি যেটা দেওয়া হয়েছে সেটা তৃণমূল নেতা, আমি তোমাকে একটু সংশোধন করে দিই, তৃণমূল বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমরা বারবারই যাকে দেখেছি যে হচ্ছে তিনি বেফাঁস মন্তব্যের জন্য একেবারে মাহির বলাই যায়, এবং তার বেফাঁস মন্তব্যের জন্য কিন্তু একাধিকবার তৃণমূল দল বিভিন্ন সময়ে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। এবং আজ বিধানসভায় যে বাদল অধিবেশন চলছে কিছুদিন ধরে, সেখানে আজকে পরিষদীয় দলের তরফ থেকে একদম যে চিঠি দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট কড়া ভাষা, তাতে লেখা রয়েছে একদম লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। তার কারণ এই লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং যে দেওয়া হয়েছে, তাকে বলেও দেওয়া হয়েছে যে এরপর তার বিধায়ক পদ নিয়েও কিন্তু সমস্যা হতে পারে অনুষ্কা। তার মানে কতটা কড়া এবার তৃণমূল
এবং তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি, তাহলে বুঝতেই পারছো লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং কিন্তু ভরতপুরের তৃণমূল বিধায়ককে দিয়েই দেওয়া হলো। তার কারণ তুমি জানো যে ভরতপুরের তৃণমূল বিধায়ক একাধিকবার বিভিন্ন ইস্যুতে বেফাঁস মন্তব্য করেছেন দলেরই বিরুদ্ধে। কিছুদিন আগে যে মুর্শিদাবাদ ইস্যু, আমি যদি এক এক করে মনে করাই, সম্প্রতি মুর্শিদাবাদ ইস্যু, সেখানেও কিন্তু তিনি দলের যারা নেতা রয়েছেন এবং সাংসদ বিধায়ক তাদেরকে উদ্ধৃত করে মন্তব্য করেছেন এবং তাতেও তিনি দল অস্বস্তিতে পড়েছে যথেষ্টই। এবং পুলিশকেও যে মুর্শিদাবাদের ঘটনা থামাতে ব্যর্থ পুলিশ এরকমও বলেছে। তৃণমূল সরকারে রয়েছে, সেখানে তৃণমূল সরকারের পুলিশ, সেই পুলিশকেই কিন্তু তিনি দেখেছেন। এবং এত বড় একটি কথা তিনি তখন বলেছিলেন যে এখন পুলিশ মন্ত্রী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই সেই দফতরটা রয়েছে এবং সেই পুলিশের দফতর নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে হস্তান্তর করে দেওয়া উচিত, এমন কথাও কিন্তু ভরতপুরের বিধায়কের মুখে শোনা গিয়েছে। এবং তারপর যেটা লাস্ট যে বিধানসভা অধিবেশন ছিল এই বাদল অধিবেশনের আগে, তখন শুভেন্দু অধিকারীকে এই মুর্শিদাবাদ ইস্যুতেই তিনি যথেষ্ট হুমকি দিয়েছিলেন। তোমার যদি মনে থাকে যে মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীকে মানে কীভাবে ঢোকে শুভেন্দু অধিকারী, এই ভাষায় হুমকি দেওয়া হয়েছিল। এবং তখনও কিন্তু পরিষদীয় দল তৃণমূলের যে বিধানসভায় যে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল রয়েছে তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী এবং রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মতো বিভিন্ন বিধায়ক মন্ত্রীরা। তো সেখান থেকে তাকে শোকজ দেওয়া করা হয়েছিল একটি নোটিশ দিয়ে এবং শোকজের পর তাকে কিন্তু সেই শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা দিতেও নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও ভরতপুরের বিধায়ক হাজিরা দেনও, কিন্তু তারপরেও তিনি সংযত হননি। আবারও এই বাদল অধিবেশনের সময় থেকেই তিনি বিভিন্ন বিষয়ে আবারও মুখ খুলতে শুরু করেছেন এবং বেফাঁস মন্তব্য স্বাভাবিকভাবেই করছেন এবং যাতে দল কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়ছেন। সম্প্রতি যে অস্বস্তির কারণ তৃণমূল কংগ্রেসে, তা হলো এই যে সংখ্যালঘু ভোট। তুমি জানো যে সংখ্যালঘু যে ভোট, যে 30% সংখ্যালঘু ভোট, সেটা কিন্তু যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই একটা বড় ম্যাটার। তো সেক্ষেত্রে এই ইস্যুতে এবার তিনি মুখ খুলেছেন। তিনি যেহেতু একজন সংখ্যালঘু এমএলএ, তো তিনি বলেছেন যে সংখ্যালঘুরা এখন নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, তারা নাকি বেশ রুষ্ট তৃণমূল কংগ্রেসের ওপরে। তাই 2026 ভোট আমরা জানি বিধানসভা ভোট এবং সেখানে সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে নাও থাকতে পারে, এমন কথা তিনি বলেছেন এবং তাতেই যথেষ্ট অস্বস্তিতে পড়েছে দল। এবং তাতে আজ বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে ভরতপুরের এমএলএকে ডেকে তাকে একটি চিঠি দেওয়া হয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কড়া ভাষা। আবারও আমি রিপিট করছি যে দিস ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। এবং তাকে বলে দেওয়া হয়েছে, সেই চিঠিটি হাতে ধরিয়ে রীতিমতো তাকে বলে দেওয়া হয়েছে, এরপর এই যে লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং তোমাকে দেওয়া হলো, তারপর কিন্তু তোমার যে বিধায়ক পদ রয়েছে তাতেও কিন্তু সমস্যা হতে পারে। দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে তার মানে বিধায়ক পদ চলে যাওয়ার ক্ষেত্রেও যে একটা যে ইঙ্গিত, সেই ইঙ্গিতটা কিন্তু ইতিমধ্যেই পরিষদীয় দল থেকে ভরতপুরের যিনি বিধায়ক রয়েছেন হুমায়ুন কবির তাকে দেওয়া হলো। এবং এরপর তিনি শোধরান কিনা তা কিন্তু দেখার। অনুষ্কা, একেবারে নিবেদিতা যেই কথা বলছিল যে ভরতপুরের বিধায়ক, সেই বিধায়ককে যেই শেষ চিঠি, সেই শেষ চিঠির পরে তিনি কিভাবে গোটা বিষয়টিকে দেখেন সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এখন ডেস্ক ডিসকাশন এ পর্যন্তই। দেখতে থাকুন স্কাই নিউজ বাংলা।